হাতে গোনা ভোটার উপস্থিতিতে ঢাকা উত্তর সিটি উপনির্বাচনে ভোট গ্রহণ সম্পন্ন, দায়ী কমিশনের নয়, দাবি সিইসির। প্রতিদ্বন্দ্বিতামূলক না হলেও শান্তিপূর্ণ হয়েছে বললেন ওবায়দুল কাদের। বিএনপি অংশ নিলে উপনির্বাচন হতো প্রতিযোগিতামূলক বললেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী। বেশ কয়েকটি কেন্দ্রে অনিয়মের অভিযোগ জাতীয় পার্টির প্রার্থীর। আগামী সপ্তাহে শপথ নেবেন ঐক্যফ্রন্টের মুকাব্বির ও সুলতান মনসুর। জোট ও জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা মন্তব্য বিএনপি নেতা হাফিজের। দলের সমর্থন আছে দাবি মুকাব্বিরের। এখন আর কোথায় থাকবো, এখানে কোথায় আর থাকার মতো কোনো ভাব নাই। চকবাজারে ভয়াবহ আগুনের এক সপ্তাহের মাথায় পুড়ল ভাসানটেক বস্তি। 2 শিশুর লাশ উদ্ধার, নিঃস্ব 2000 পরিবার। এবং পুরান ঢাকা থেকে রাসায়নিক কারখানা ও গুদাম উচ্ছেদ অভিযান শুরু, চলবে 1 মাস। পানি, বিদ্যুৎ ও গ্যাস সংযোগ বিচ্ছিন্ন। সময় সংবাদের সঙ্গে আছি আমি কামরুজ্জামান মামুন। বৃষ্টিবিঘ্নিত দিনে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র পদের উপনির্বাচন ও দক্ষিণের 18টি ওয়ার্ড কাউন্সিলর পদের ভোট গ্রহণ শেষ হয়েছে। বেশিরভাগ দলের বর্জনের এই নির্বাচনে ভোটার উপস্থিতি ছিল হাতে গোনা। এ দায় নির্বাচন কমিশনের নয় বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদা। ঢাকা উত্তর সিটির নতুন মেয়র নির্বাচনের ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। বিকেল 4টা পর্যন্ত ভোট নেওয়া শেষে এখন চলছে গণনা। গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই বৃহস্পতিবার সকাল 8টায় শুরু হয় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র পদের উপনির্বাচন ও দক্ষিণ সিটির 18টি ওয়ার্ডের কাউন্সিলর পদে ভোট গ্রহণ। বিরোধী রাজনৈতিক দলগুলোই নির্বাচনে অংশ না নেয়ায় প্রচারণায় জৌলুস ছিল না। ভোটের দিনও লাগেনি উৎসবের রং। অনেক ভোটারই বললেন শেষ মুহূর্তে জেনেছেন ভোটের কথা। অনেকে জানেও না যে আজকে নির্বাচন এবং প্রার্থী সম্পর্কেও ধারণা নাই অনেকের। বিএনপি নাই, অন্য প্রার্থী নাই বিধায় একটু নির্বাচন প্রচারণাটা একটু কম, সেরকম চোখে পড়ার মতো না। মণিপুরি পাড়ায় কাউকে দেখিনি যে ভোট দিতে আসার জন্য। ভোটার উপস্থিতি কম হওয়ায় রাজনৈতিক দল ও প্রার্থীদেরকেই দায়ী করেন প্রধান নির্বাচন কমিশনার। নিজের ভোট প্রদান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। দুপুরে ইসি সচিবালয় নিজ কক্ষে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বলেন, অংশগ্রহণমূলক হয়নি উপনির্বাচন। নির্বাচন তো স্বল্প সময়ের জন্য, মাত্র 1 বছরের মধ্যে আবার নতুন নির্বাচন হবে, সেজন্য হয়তো আগ্রহ কম থাকতে পারে ভোটারদের মধ্যে। আর একটা কারণ হতে পারে যে সব রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করেনি। আমরা তো পরিবেশ সৃষ্টি করে দেই, ভোটার তো বাড়ি বেড়ে গিয়ে আমরা আনতে পারবো না, সেটা তো রাজনৈতিক দল বলতে যারা প্রার্থী তাদের দায়িত্ব। আমি মগবাজারস্থ ইস্পাহানি স্কুল ভোট কেন্দ্র পরিদর্শন করেছি। সরকার দলীয় মেয়র পদের পোলিং এজেন্ট ছাড়া আর কোনো প্রার্থীর পোলিং এজেন্ট সেখানে ছিলেন না। সকাল 8টা থেকে 10টা পর্যন্ত একই ইমারতে অবস্থিত 5টি ভোট কেন্দ্রের 15টি বুথে মাত্র 385 জন ভোট দিয়েছেন। সকালে রাজধানীর উত্তরায় নওয়াব হাবিবুল্লাহ মডেল স্কুল ও কলেজ কেন্দ্রে ভোট দিয়ে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আতিকুল ইসলাম বলেন, বড় দলের প্রার্থী থাকলে ভোট প্রতিযোগিতামূলক হতো। যদি আরেকটি দল যদি থাকতো অবশ্যই এই নির্বাচনে আরো অংশগ্রহণমূলক হতো, এর সম্বন্ধে কোনো সন্দেহ নাই। কেউ আসুক আর না আসুক, আমাদের ইনশাল্লাহ আল্লাহর রহমতে আপনাদের ভোটের ফল নিয়ে ইনশাল্লাহ যদি আল্লাহর রহমতে অবশ্যই আমি বিশ্বাস করি, শতভাগ বিশ্বাস ইনশাল্লাহ যে নৌকার বিজয় হবে ইনশাল্লাহ। গুলশানে নিজের ভোট দিয়ে জাতীয় পার্টির মেয়র প্রার্থী শাফিন আহমেদ বলেন, ভোট দেওয়ার আগ্রহ হারিয়েছে মানুষ। সকালে অন্যান্য কয়েকটা জায়গা যে দেখে এসছি, সেখানে অনিয়ম দেখা গেছে। আমরা অনিয়মের কিছু প্রমাণও পেয়েছি। উত্তর সিটির 54টি ওয়ার্ডের সবকটিতেই মেয়র পদের ভোট হয়। এর মধ্যে নতুন যুক্ত 18টি ওয়ার্ডে আলাদা করে ভোট হয়েছে সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর পদে। একই সঙ্গে দক্ষিণ সিটিতে যুক্ত হওয়া 18টি ওয়ার্ডেও কাউন্সিলর পদে সম্পন্ন হয়েছে ভোট গ্রহণ। জুনায়েদ আল হাবিব, সময় সংবাদ, ঢাকা। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ না হলেও ঢাকা উত্তর সিটির মেয়র পদে উপনির্বাচন শান্তিপূর্ণ হয়েছে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে নির্মাণাধীন দ্বিতীয় মেঘনা সেতু পরিদর্শন শেষে তিনি একথা বলেন। এ সময় বেগম জিয়ার শারীরিক অসুস্থতা নিয়ে রাজনীতি না করতে বিএনপি নেতাদের প্রতি আহ্বান জানান মন্ত্রী। মেয়র ইলেকশনটা আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হতো, যে দলীয়ভাবে বিরোধী দল অংশ নিত। আশা করি অতটা প্রতিদ্বন্দ্বিতা
পূর্ণ না হলেও শান্তিপূর্ণভাবে নির্বাচন শেষ হয়। বেগম জিয়ার শারীরিক অবস্থা নিয়ে রাজনীতি করার যে পথ তারা বেছে নিয়েছেন, এটা পরিহার করার আহ্বান জানাই। দর্শক, রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে চলছে ঢাকা উত্তর সিটির উপনির্বাচনের ফল ঘোষণার প্রস্তুতি। এই মুহূর্তে সেখানে রয়েছেন সহকর্মী বেলায়েত হোসাইন। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ সম্পন্ন হওয়ার পর গণনার কাজটি কিন্তু প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে। এখন কিন্তু প্রত্যেকটি কেন্দ্র থেকে এই ফলাফল ঘোষণা কেন্দ্রে অর্থাৎ বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে কিন্তু কেন্দ্রের প্রিজাইডিং অফিসাররা কিন্তু ফলাফল পাঠাতে শুরু করেছেন। এরই মধ্যে কিন্তু একটি কেন্দ্রের ফলাফল আমাদের হাতে এসেছে। এর মধ্যে আমরা যেটি দেখেছি যে ওই কেন্দ্রে কিন্তু সর্বমোট ভোট পড়েছে 443টি। বলা যায় যে মোট ভোটারের 20% ভোট পড়েছে। সেখানে আমরা দেখেছি যে আওয়ামী লীগের প্রার্থী আতিকুল ইসলাম তিনি 440টি ভোট পেয়েছেন এবং শাফিন আহমদ জাতীয় পার্টির প্রার্থী তিনি পেয়েছেন 13টি ভোট। আর একটু জানিয়ে রাখতে চাই যে আজকে এখানে যে ফলাফল ঘোষণার জন্য যে সর্বাত্মক যে প্রস্তুতিগুলো সেগুলো কিন্তু এর মধ্যে সম্পন্ন করা হয়েছে। 13টি কাউন্টারে 1295টি কেন্দ্রে ফলাফল এখানে গ্রহণ করা হবে এবং সেই ফলাফলগুলো এখানে যারা নির্বাচন কমিশনের কর্মকর্তারা রয়েছেন তারা একীভূত করে রিটার্নিং কর্মকর্তার হাতে দিবেন এবং রিটার্নিং কর্মকর্তা কিছুক্ষণ পরপর কয়েকটি করে কেন্দ্রে ফলাফল ঘোষণা করবেন। যদিও রিটার্নিং কর্মকর্তা আবুল কাসিম তিনি এখনও কিন্তু এখানে এসে পৌঁছাননি। এর আগে একটু বলে রাখতে চাই যে এর আগে যে সমস্ত সিটি কর্পোরেশন নির্বাচন আমরা কভার করেছি সেগুলোতে আমরা দেখেছি যে ফলাফল ঘোষণা শেষ করতে রাত অবধি সময় লেগে যায়। আমরা দেখেছি যে সর্বশেষ গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে সবচেয়ে বেশি কেন্দ্র আমরা দেখেছি 380টি কেন্দ্র, কিন্তু এখানে কিন্তু সব মিলিয়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উপনির্বাচনে 54টি ওয়ার্ডের মোট ভোট কেন্দ্র ছিল 1295টি। এই 1295টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করতে কমিশনের কর্মকর্তারা বলছেন খুব বেশি সময় লাগবে না, কারণ এখানে শুধুমাত্র মেয়র পদে ভোট হয়েছে আলাদা 18টি ওয়ার্ড ছাড়া। এর বাইরে বলা যায় যে ভোটারদের উপস্থিতিও খুব একটা ছিল না। সব মিলিয়ে বলা যায় যে আজকে খুব দ্রুত সময়ের মধ্যে মধ্যরাতের আগেই ফলাফল ঘোষণার কাজটি শেষ হয়ে যেতে পারে। তো এই ছিল আমার কাছে এখনকার মতো। মামুন। দর্শক, রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে চলছে ঢাকা উত্তর সিটি উপনির্বাচনের ফল ঘোষণার প্রস্তুতি। সেখান থেকে আমাদের সেই খবর জানাচ্ছিলেন সহকর্মী বেলায়েত হোসাইন। আগামী সপ্তাহে শপথ নেবেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী জাতীয় ঐক্যফ্রন্টের দুই প্রার্থী সুলতান মোহাম্মদ মনসুর ও মুকাব্বির খান। সময় সংবাদের কাছে তথ্য নিশ্চিত করেছেন মুকাব্বির নিজেই। এদিকে দলীয় সিদ্ধান্তের বিপরীতে শপথ নিলে জোট ও জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা হবে বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা হাফিজউদ্দিন আহমেদ। জোটগতভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি ভবিষ্যতে জোট গঠনে দলকে সতর্ক থাকার তাগিদ দেন তিনি। আহমেদ সালেহিনের রিপোর্ট। সরকার বিরোধী দলগুলো নিয়ে জাতীয় ঐক্যফ্রন্টের ব্যানারে দীর্ঘ এক দশক পর জাতীয় নির্বাচনে অংশ নেয় বিএনপি। নির্বাচনে 300 আসনের বিপরীতে মাত্র 8টি আসনে জয় পাওয়া ঐক্যফ্রন্টের ভরাডুবি হয়। এই 8 প্রার্থীর দুজন সুলতান মনসুর ও মোকাব্বির খান আগেই জানিয়েছিলেন শপথ নিয়ে সংসদে জনগণের প্রতিনিধিত্ব করবেন তারা। ঐক্যফ্রন্ট ও 20 দলীয় জোটের ঘোর আপত্তি সত্ত্বেও খুব শিগগিরই তারা শপথ নেবেন বলে জানিয়েছেন। যারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন তাদের আকাঙ্ক্ষার প্রতি সম্মান প্রদর্শন করেই আমি এই মাসে এই শপথ নিব। আশা করি এটা মার্চের প্রথম দিকে হবে। আগামী সানডে অথবা মানডে চিঠি দিব স্পিকারের কাছে। ধানের শীষ প্রতীক ছাড়া এদের পক্ষে সংসদ সদস্য নির্বাচিত হওয়া সম্ভব ছিল না। এই দুজন যদি জাতীয় সংসদের সদস্য হওয়ার জন্য শপথ গ্রহণ করেন, এটি হবে জোট এবং দলের সাথে সুস্পষ্ট বিশ্বাসঘাতকতা। জোটের নীতির বাইরে যাওয়ায় তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানালেন বিএনপির এই নেতা। তবে নির্বাচিত হওয়া এই জোট নেতা বলছেন সংসদে যাওয়ার ব্যাপারে ইতিবাচক তার দল। যদি তারা শপথ গ্রহণ করেন তাহলে নিশ্চয়ই দল এবং জোট তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে। বিএনপিও চিন্তা করবে যে ভবিষ্যতে এই ধরনের জোটের রাজনীতিতে আগামী দিনে যাবে কি যাবে না। সুতরাং এ ব্যাপারে দলকে আরো সাবধান হতে হবে। যাকে খুশি তাকে এইভাবে দলীয় প্রতীক দেওয়া ঠিক নয়। আমার ব্যাপারে তো জোট সিদ্ধান্ত গ্রহণ করার কোনো ক্ষমতা রাখেন না, নীতিগতভাবেও না, আইনগতভাবেও না। গণফোরাম কি চাচ্ছে আপনারা সংসদে অংশ নেন? হ্যাঁ, গণফোরাম চাচ্ছে। তাহলে ডক্টর কামাল সাহেব কি সিদ্ধান্ত দিয়েছেন সংসদে যাওয়ার জন্য? উনি তো সবসময় ইতিবাচক। দল যদি ইতিবাচক হয় তাহলে তো উনি দলের প্রধান, উনি তো নেতিবাচক হতে পারেন না। এরই মধ্যে ঐক্যফ্রন্টের 8 জন বাদে অন্য সংসদ সদস্যরা শপথ গ্রহণ করেছেন। নির্বাচনের 90 দিনের মধ্যে নির্বাচিতদের শপথ নেয়ার বাধ্যবাধকতা রয়েছে। আহমেদ সালেহিন, সময় সংবাদ,
ঢাকা। সময় সংবাদ আরও থাকছে। ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি পিআইবি মহাপরিচালক শাহ আলমগীরের 4 দফা জানাজা উত্তরায় দাফন। রাজধানীর ভাসানটেক বস্তিতে আগুনের ঘটনায় 2 শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন কয়েকজন। মধ্যরাতের আগুনে মাত্র 2.5 ঘন্টায় পুড়েছে বস্তির হাজারো ঘরবাড়ি। চকবাজারের ভয়াবহ আগুনের মাত্র 1 সপ্তাহের মাথায় ঘটল এই অগ্নিকাণ্ড। বুধবার রাত 1:30টার দিকে মিরপুর সিআরপির পেছনে আবুলের বস্তিতে হঠাৎ আগুন লাগে। জীবন বাঁচানোর তাগিদে দিকবেদিক ছুটতে থাকেন সাধারণ মানুষ। ফায়ার সার্ভিসের 21টি ইউনিটের অব্যাহত চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসতে সময় লেগে যায় 2.5 ঘন্টা। যারা যারা যান বাঁচাতে পারছে তারা ধরেন পানির মধ্যে থাকছে, কেউ আহত হয়েছে আর অনেক মানুষ আইছে না। রাতে আগুনের পর বৃহস্পতিবার দুপুরে বস্তির পাশের ডোবা থেকে 2 শিশুর লাশ উদ্ধার করা হয়। এছাড়া আগুন থেকে বাঁচতে হুড়োহুড়ি করে নামতে গিয়ে আহত হয়েছেন বেশ কয়েকজন। কত কষ্ট করে কাজ কাম করে যে জিনিসপত্র জমাইছে অন্তত সব শেষ। আমরা কই থাকবো, কি করবো? সরকারে যদি কোনো সাহায্য করে তাহলে তো আল্লাহ ভরসা। একটা ছেলে বাচ্চা, একটা মেয়ে বাচ্চা পাওয়া গেছে। একজনের বয়স হচ্ছে আনুমানিক, আমি যেটা মনে করছি এই করে থেকে যে 4-5 মাস এরকম হবে। আরেকজনের বয়স 2-2.5 বছরের মতো। তো আরেকজন বলছে যে তার একটা 12 বছরের মেয়ে মিসইউজ আছে, তো সেটার জন্য এখন অলরেডি ডুবুরি টিম এখানে উদ্ধার কাজ করতেছে। আগুনের সূত্রপাত সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি এখনো, তবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তদন্তের পর ক্ষয়ক্ষতি, হতাহতের সংখ্যা ও আগুন লাগার সঠিক কারণ জানা যাবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। সময় সংবাদ, ঢাকা। ভাসানটেক বস্তিতে আগুনে আশ্রয়হীন হয়ে পড়েছে 5 শতাধিক পরিবার। সহায় সম্বল হারিয়ে নিঃস্ব এই মানুষগুলোর মাথা গোজার ঠাঁইটুকু নেই। তাদের সব স্বপ্ন পুড়িয়ে ছাই করে দিয়েছে এই আগুন। কে নেবে সর্বস্ব হারানোর দায়? তাদের চোখে এখন কেবল সেই প্রশ্ন। এহসানুল হক শাওনের আরও একটি রিপোর্ট। মহানগরীতে ভোরের আলো ফুটেছে, কিন্তু ভাসানটেক বস্তির এই নারীর জীবনে নেমে এসেছে আধার। পুড়ে যাওয়া ঘর আর সব সম্বলের দিকে বোবা কান্না নিয়ে তাকিয়ে থাকা ছাড়া কিছুই করার নেই তার। মাথার উপরে ছাদ এখন ছাই। হুট করে কোথায় আশ্রয় হবে স্বজনহীন এই শহরে তা জানা নেই এই মানুষগুলোর। আমার সব সার্কার হয়ে গেছে, আমার আর কিচ্ছু নাই। আমার একটা ছোট্ট বাচ্চা ছিল, এটাও কোনো রকম ভাবে বাইরেছে। এখন আর কোথায় থাকবো, এখানে কোথায় আর থাকার মতো কোনো ভাব নাই। হয়তো বা দেশে চলে যেতে আর তো উপায় নাই। আমার সব শেষ। আর 10 বছর ধরে বাধা নাইতে আমি কিচ্ছু পারলাম না। আমার ড্যাডি আছেন শেষ। তিলে তিলে জমানো অর্থ, সামান্য সম্পদও হারিয়েছেন আগুনে। খালি বাবুটা লয়ে আনির মাথায় লাভ দিয়ে আমার জামাইটা লয়ে বাইরেছে, আর কোনো কিছু নিতে আছে। সব গেছে ভাই, আমার গোয়ালটা আমার জিনিস তো গেছে 2 লাখ টাকা। জীবনের সহ্য আমার একটা সারা বাড়ছি দিতে পারে, এটা পুড়িয়ে গেছে। আমার জীবনের সহ্য শেষ বাবু, আমার কিস্তা নাই বাবা, আমার কিস্তা নাই। কে নেবে আগুনের দায়? নিঃসহায় মানুষগুলোর চোখে যেন সেই প্রশ্ন আগুন হয়ে ঝরছে। অব্যবস্থাপনা, কর্তৃপক্ষের অবহেলা, জমির মালিকের লোভের কথা উঠছে বারবার। আগুনের লাগানো হয়েছে 2 দিন পর বৃষ্টি, সবকিছু ভিজা, অত দূরত্ব আগুন লাগার কোনো কারণই নাই। যদি লাগে সেদের জায়গা আমরা দিয়ে দিতে হইব। আমরা সময় দিলে, আমরা যদি 2 দিনের সময় দিত, তাও আমরা নিজের জীবনযাপন করে চলে যেতে পারতাম। ফায়ার সার্ভিসের চেষ্টায় আগুন নিভেছে, হয়তো প্রাণে বেঁচেছেন অনেকেই। তবে অসচেতনতায় এই নগরীতে আর কতকাল আগুন জ্বলবে সে প্রশ্নের উত্তর পাওয়া যায়নি মিরপুরের এই ভাসানটেক বস্তি থেকেও। এহসানুল হক শাওন, সময় সংবাদ, ঢাকা। পুরান ঢাকার আবাসিক ভবনগুলো থেকে রাসায়নিক গুদাম ও কারখানা সরাতে অভিযান শুরু করেছে সরকারি টাস্ক ফোর্স। আগামী 1 মাস ধরে চলবে এই অভিযান। তবে স্থানীয় ব্যবসায়ীরা বলছেন গোডাউন ও কারখানা স্থানান্তরে আরও সময় প্রয়োজন। ভবনের উপরে চলে বসবাস আর নিচে রাসায়নিকের মজুত। বেশি ভাড়ার লোভে পুরান ঢাকার বাড়ির মালিকদের এই রীতি দীর্ঘদিনের। এ ধরনের বাসাবাড়ির বিরুদ্ধে অভিযানে নামার ঘোষণা ছিল আগেও, তবে চকবাজারের আগুনে টনক নড়েছে সব পক্ষেরই। দুর্ঘটনার পর তুলনামূলক দ্রুতগতিতেই মাঠে নামলো টাস্ক ফোর্স। অন্তত 10টি সংস্থা নিয়ে গঠিত কমিটি বৃহস্পতিবার একসঙ্গে অভিযান শুরু করে পুরান ঢাকার ইসলামপুর ও শহীদনগরে। মোট 21টি বাসায় গিয়ে দেখা মেলে রাসায়নিকের গুদাম ও প্লাস্টিক কারখানা। পরে সেসব বাসার গ্যাস, পানি ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। আমাদের সম্মানিত নাগরিক
সাংবাদিকবৃন্দের জানমালের নিরাপত্তার জন্য আমাদের মাননীয় মেয়র মহোদয়ের নির্দেশে এই কার্যক্রম আমাদের চলবে যতদিন পর্যন্ত এটা সম্পূর্ণরূপে উচ্ছেদ না হচ্ছে। রবিবারে আমার একটি মামার আসবে, যদি রবিবারের মধ্যে বাদবাকি গোডাউন তারা স্থানান্তর না করে তাহলে আইনানুগ ব্যবস্থা তাদের বিরুদ্ধে গ্রহণ করা হবে। তবে অভিযানের বিষয়ে প্রশ্ন তুলেছেন পুরান ঢাকাবাসী। কেরানীগঞ্জ হোক, বাংলাদেশের যে কোনো প্রান্তে হোক, আমরা জায়গা দিলে আমরা চলে যাবো। এখন বললে আজকে তো কালকে চলে যাওয়া সম্ভব না। এখন লাইন কেটে দিলে আমরা কিভাবে চলবো? আমরা তো প্রতিষ্ঠান এখানে। যদি একটা নির্ধারিত জায়গা দেয় যে আমরা কেরানীগঞ্জ অমুক জায়গা দিছি, সরকার দিচ্ছে, আমাদের লাইন টাইন সম্পূর্ণ ব্যবস্থা করে দেবো, আমরা চলে যাবো, সমস্যা নাই তো। রাসায়নিক গুদামে স্থানান্তরে যে দুটি জায়গার প্রস্তাব করছে সরকার, তার মধ্যে একটি শ্যামপুর, কিন্তু ঝুঁকি নিতে রাজি নন সেখানকার মানুষ। রাসায়নিক জিনিস এখানে ঘনবসতি, তার মাঝে পাশে একটা সিএনজি পাম্প আছে, এই পাশে একটা বাজার আছে, এখানে রাসায়নিক কোনো দিলে খুব সমস্যা হবে। স্টিম মিল, রুলিং মিলের ধোয়ায় আমরা শেষ। তারপর যদি আর মরণ বেদি সামনে না দেয় আমার সামনে, আমরা বাঁচবো কিভাবে? একটাই মুখ গলির, এখানে যদি কেমিক্যালেরই হয়, বিস্ফোরিত হয়, এখান থেকে বের হওয়ার কোনো জায়গা নেই। এখনো যেসব বাসায় গুদাম রয়েছে সেগুলো অবিলম্বে সরাতে অনুরোধ করেছে টাস্কফোর্স। আগামী শনিবার আবারও মাঠে নামবেন তারা। আতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা। চলে গেলেন সিনিয়র সাংবাদিক ও প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ পিআইবির মহাপরিচালক শাহ আলমগীর। সকালে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। প্রথিতযশা এই সাংবাদিকের মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। শোকের ছায়া নেমেছে গণমাধ্যম অঙ্গনেও। 4 দফা জানাজা শেষে বিকেলে উত্তরার 12 নম্বর সেক্টরে তার দাফন সম্পন্ন হওয়ার কথা রয়েছে। তার মৃত্যুতে দেশের সাংবাদিকতার জগতে অপূরণীয় ক্ষতি হলো বলে মনে করছেন গণমাধ্যম সংশ্লিষ্টরা। কৃতিমান একজন মানুষ, যার চিন্তা চেতনার সবটুকু জুড়ে ছিল এদেশের গণমাধ্যম ও তার কল্যাণ। গত 20 ফেব্রুয়ারি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে শাহ আলমগীরকে ভর্তি করানো হয় ঢাকার সিএমএসে। রক্তে হিমোগ্লোবিন কমে যাওয়া ও ডায়াবেটিস সহ নানা ব্যাধিতে ভোগায় ছিলেন এসডিইউতে। বৃহস্পতিবার সকালে গুরুতর অসুস্থ হলে তাকে লাইফ সাপোর্ট দেয়া হয়। পরে সকাল 10টার দিকে তিনি মারা যান। প্রথমে তার মরদেহ পৈতৃক ভিটা ঢাকার গোরানে নিয়ে যাওয়ার পর সেখানে শোকাবহ পরিবেশ সৃষ্টি হয়। কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। মানবিক মূল্যবোধ, শিষ্টাচার, ভদ্রতা, নম্রতা, আপনাদের সবার কাছে বাবার রুহের মাগফিরাত কামনা করছি। আপনারা বাবার জন্য দোয়া করবেন, আমাদের পরিবারের জন্য দোয়া করবেন। পরে তাকে নিয়ে যাওয়া হয় গত 6 বছরের শেষ কর্মস্থল প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ পিআইবি কার্যালয়ে। সেখানে 1 দফা জানাজা ও শ্রদ্ধাঞ্জলি জানানো হয় মরদেহের প্রতি। যে অল্প কয়েকজন মানুষকে আমরা বলতে পারি যে ভালো মানুষ, ভালো পেশাদার সাংবাদিক এবং সৎ পেশাদার সাংবাদিক, তার মধ্যে উনি একজন। আমাদের প্রফেশনালদের প্রশিক্ষণ এবং প্রকাশনা প্রয়োজন, সেটাকে যথেষ্ট গুরুত্ব দিয়ে উনি এই কাজগুলো করেছেন। গণমাধ্যমে যেমন সফল ছিলেন, তেমনি এখানে এসে এটা কিছুটা একাডেমিক এবং গণমাধ্যমের সঙ্গে কাজ করে, এই দুটো মিলিয়েই তিনি 2 জায়গাতেই অত্যন্ত মানিয়ে নিয়েছিলেন এবং চমৎকারভাবে কাজ করেছেন। দেশের মূলধারার বেশ কটি দৈনিক পত্রিকা আর টেলিভিশনের জন্মলগ্নে কাজ করেছেন শীর্ষ পদে, নেতৃত্ব দিয়েছেন সাংবাদিক সংগঠনেরও। পরে তার মরদেহ জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণে নিয়ে এলে ভিড় করেন তার সাবেক সহকর্মী, গণমাধ্যম কর্মী ও বিশিষ্টজনরা। শ্রদ্ধায় আর ভালোবাসায় জানান শেষ বিদায়। তার সহকর্মীরা এবং তার সাথে সাহচর্যে যারা এসছে, তাদের উপস্থিতি প্রমাণ করে যে শাহ আলমগীর তার দক্ষতা, যোগ্যতা দিয়ে সকলের মন জয় করেছিল। তিনি অত্যন্ত ভালো একজন মানুষ ছিলেন এবং একটি ভালো মানুষের যত সব গুণাবলী থাকা দরকার, সব গুণাবলী তার মধ্যে ছিল। 62 বছরের শাহ আলমগীরকে সবশেষ তার উত্তরার বাসভবনে জানাজা শেষে দাফন করা হয় উত্তরা 12 নম্বর সেক্টর কবরস্থানে। ইহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। ডাকসু নির্বাচনে বাতিল হওয়া প্রার্থিতা ফিরে পেতে আদালতে যাওয়ার ঘোষণা দিয়েছে ছাত্রদল, প্রগতিশীল ছাত্রজোট ও সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের প্রার্থীরা। বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগও তোলেন তারা। এর মধ্যে চিফ রিটার্নিং কর্মকর্তা জানিয়েছেন, বাদ পড়া প্রার্থীদের আবেদন পুনরায় যাচাই বাছাই করা হবে। আগামী 3রা মার্চ ঘোষণা করা হবে চূড়ান্ত তালিকা।
প্রায় 28 বছর পর হতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল ছাত্র সংসদ নির্বাচন। এতে অংশ নিতে মনোনয়নপত্র জমা দেন বিভিন্ন ছাত্র সংগঠনের 832 জন প্রার্থী। এরপর মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে বুধবার প্রাথমিক তালিকা প্রকাশ করা হয়। এতে বয়স ও ভর্তি জটিলতা সহ নানা কারণে কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ মিলিয়ে 31 জনের প্রার্থিতা বাতিল করা হয়। এর মধ্যে ছাত্র দলের 10 জনের প্রার্থিতা বাতিল করা হয়। বাম জোটের জিএস প্রার্থী উম্মে হাবিবা এবং স্বতন্ত্র জিএস প্রার্থী ARM আসিফুর রহমানের প্রার্থিতাও বাতিল হয়। এ অবস্থায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীরা। মনোনয়নপত্রে এমন কোনো জায়গা ছিল না যেটা অসম্পূর্ণ রেখে আসলে জমা দেওয়া সম্ভব। এটা বিশ্ববিদ্যালয় প্রশাসন ইচ্ছাকৃতভাবে ঠিক আছে আমাদেরকে বিপদে ফেলানোর জন্য তারা এই প্রক্রিয়ায় যাচ্ছে। আপিল করেছি, এটা যদি এখানে সুরাহা না হয় তাহলে আমার আইনের আশ্রয় নেওয়ার সুযোগ আছে। তবে বাদ পড়া প্রার্থীদের আবেদন পুনর্মূল্যায়ন করা হবে বলে জানিয়েছেন চিফ রিটার্নিং কর্মকর্তা। পুনর্বিবেচনার পর যারা প্রার্থী হতে পারেননি বলে এখন ঘোষণা করা হয়েছে, এটিতে সাময়িক তালিকা, এটি চূড়ান্ত করা হবে এবং এই চূড়ান্ত তালিকাটি শিডিউল অনুযায়ী যথাসময়ে প্রকাশিত হবে। আগামী 11ই মার্চ ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। হাতে গোনা ভোটার উপস্থিতিতে ঢাকা উত্তর সিটির উপনির্বাচনে ভোট গ্রহণ সম্পন্ন, দায়ী কমিশনের নয় বলছে ইসি। প্রতিদ্বন্দ্বিতামূলক না হলেও শান্তিপূর্ণ হয়েছে বললেন ওবায়দুল কাদের। বিএনপি অংশ নিলে উপনির্বাচন হতো প্রতিযোগিতামূলক বললেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী। বেশ কয়েকটি কেন্দ্রে অনিয়মের অভিযোগ জাতীয় পার্টির প্রার্থীর। আগামী সপ্তাহে শপথ নেবেন ঐক্যফ্রন্টের মোকাব্বির ও সুলতান মনসুর। জোট ও জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা মন্তব্য বিএনপি নেতা হাফিজের। দলের সমর্থন আছে দাবি মোকাব্বিরের। এখন আর কোথায় থাকবো, এখানে কোথায় আর থাকার মতো কোনো ভাব নাই। চকবাজারে ভয়াবহ আগুনের এক সপ্তাহের মাথায় পুরল ভাসানটেক বস্তি। 2 শিশুর লাশ উদ্ধার, নিঃস্ব 2000 পরিবার। এবং পুরান ঢাকা থেকে রাসায়নিক কারখানা ও গুদাম উচ্ছেদ অভিযান শুরু, চলবে 1 মাস। পানি, বিদ্যুৎ ও গ্যাস সংযোগ বিচ্ছিন্ন।